হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে জাপান থেকে বাংলাদেশে যাওয়ার ভিডিও এখন পর্যন্ত আমি দেখাই নাই। আজকে দেখাবো কীভাবে আমরা জাপান থেকে বাংলাদেশ যাই এবং জার্নিটা কীভাবে স্টার্ট হয়। সো এখন আপনারা দেখছেন যে জাপানের আমি যে শহরে থাকি সেইখানকার একটি বাস স্টপে এইখান থেকে এয়ারপোর্ট যাব। হাইওয়ে দিয়ে এয়ারপোর্ট যেতে মাত্র 1.5 থেকে 2 ঘন্টা লাগবে, যদিও রাস্তা হচ্ছে 150 কিলোমিটারের, বাট 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগবে। তারপরে এয়ারপোর্ট থেকে যারা টোকিওতে থাকে তারা বিমান বাংলাদেশের ডাইরেক্ট ফ্লাইটে যায়। আবার আরও ক্যাথে প্যাসিফিক আছে, চায়না সাউদার্ন আছে, চায়না ইস্টার্ন আছে, সিঙ্গাপুর এয়ারওয়েজ আছে, মালয়েশিয়ান এয়ারওয়েজ আছে। বাট ফুকুওকা এয়ারপোর্ট থেকে সবথেকে চিপ হচ্ছে চায়না ইস্টার্ন এখন, যেটা করোনার কারণে বন্ধ ছিল বাট এখন ওপেন হয়েছে। এই চায়না ইস্টার্নে আমি যাব। এটাতে কেন যাচ্ছি সেই রিজনগুলো আপনাদেরকে পরে আস্তে আস্তে আমি বলবো ভিডিওতে। তো এখন আমি বাসের জন্য ওয়েট করতেছি। এই যে আপনারা দেখছেন বাস চলে আসছে। আমরা টিকিট দিয়ে উঠে গেলাম। আমি এখান থেকে এখন 2 ঘন্টা, সকাল যেহেতু মনে হয় একটা ঘুম দিব, বা ঘুম না আসলে একটু, যেহেতু সকাল সকাল কাজ ছাড়া কাজের সময় বের হচ্ছি। সো এয়ারপোর্টে দেখছেন অনেক ভিড়। হ্যাঁ, এটা কিন্তু টোকিওর নারিতা এয়ারপোর্ট না, এটা হচ্ছে ফুকুওকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সো জাপানের ফুকুওকা এয়ারপোর্টে থেকে এখন বোর্ডিং পাস নিয়ে ইমিগ্রেশন শেষ করে আমি জাস্ট প্লেনের জন্য ওয়েট করতেছি। আরও প্রায় আই থিঙ্ক 1 থেকে 1.5 ঘন্টা টাইম আছে প্লেন আসছে চায়না ইস্টার্ন। তারপরে আমি চলে যাব এখান থেকে সাংহাই থেকে। সো এই ফুকুওকা থেকে আমি চলে যাব চায়নার মানে জাপানের নিয়ারেস্ট যে জায়গাটা সাংহাই এয়ারপোর্টে। সাংহাই এয়ারপোর্ট থেকে আমার একটু ট্রানজিট আছে, তারপরে ওখান থেকে চলে যাব একবারে চলে যাব ওয়েস্টের দিকে, যেটা কিনা আমাদের বাংলাদেশের থেকে সবচেয়ে কাছের জায়গা কুমমিংয়ে। এবং ওই কুমমিং থেকে কালকে সকালে আমার আবার ফ্লাইট, বা কালকে দুপুরে বেসিক্যালি আমার ফ্লাইট। সো আজকে দুপুরে আমি জাপান থেকে রওনা দিচ্ছি, সাংহাইয়ে নামবো। সাংহাইয়ে নামলে ওরা যেটা করবে, আমাদেরকে ওরা 24 ঘন্টার ভিসা দিয়ে দিবে, অনারেবল ভিসা একবারে। এটার জন্য আপনাকে জাপান, অস্ট্রেলিয়া বা এইসব ভালো ভালো কান্ট্রির কোরিয়ার রেসিডেন্স থাকতে হবে এবং চায়না ইস্টার্নে বা চায়নার কোনো এয়ারলাইন্সে আপনাকে যেতে হবে, তাহলে ওরা হচ্ছে আপনাকে একটা ভিসা দিবে। তো আমি এখান থেকে সাংহাই যাব এবং সাংহাই থেকে যাবার পরে আমাকে ডোমেস্টিকে ট্রান্সফার করে তারা সাংহাই থেকে আবার কুমমিংয়ে নিয়ে যাবে এবং কুমমিংয়ে আমাকে বের করে দিবে রাত 12টার দিকে। আমি কিন্তু ব্যাগ ট্যাগ নিয়ে এয়ারপোর্ট থেকে বের হয়ে যাব এবং তারপরে যেটা হবে, আপনাকে একটা হোটেল খুঁজতে হবে। সো এখানে যেটা হয় সবচেয়ে মজার ব্যাপার, যে কুমমিংয়ে বাংলাদেশিদের কিছু হোটেল আছে, আপনি গিয়ে ওখানে থাকতে পারবেন। মানে ওরাকে আগে বলে দিলে, বা অনেক সময় ওরা এয়ারপোর্টে ওয়েট করে আপনাকে নিয়ে যাবে, তারপরে রাতে খাওয়াবে, আপনি ওখানে ঘুমাবেন, তারপরে সকালে আবার নাস্তা করে আপনাকে কুমমিং এয়ারপোর্টে দিয়ে যাবে এবং ফ্রেশভাবে আপনি 2 ঘন্টার ফ্লাইটে আবার কুমমিং থেকে ঢাকা চলে যাবেন। সো যেটা হচ্ছে যে আপনার প্রাইসটা খুব কম লাগছে চায়না ইস্টার্নে এবং আপনি কার্গো পাচ্ছেন বেশি। আপনি ব্যাগেজ নিতে পারতেছেন প্রায় মোর দেন, হাতেরটা মিলিয়ে 55 কেজি বা 60 কেজিও অনেকে নিয়ে যায়। আর প্লেনের টিকিটের দাম হচ্ছে সুপার চিপ, অর্থাৎ এখান থেকে জাস্ট যাওয়ার টিকিট লাগতেছে বাংলাদেশি টাকায় 28 থেকে 30 হাজার টাকা। যাওয়া আসা খুব বেশি হলে 50 থেকে 60 হাজার টাকায় আপনি পেয়ে যাবেন। আর সবচেয়ে যে নেগেটিভ ব্যাপারটা ছিল যে একটা বড় ট্রানজিট, বাট এখানে বাংলাদেশিদের হোটেলটা থাকার কারণে ট্রানজিটটা আপনি উপভোগ করতে পারবেন। আর মোটামুটি ভালোই লাগে। আপনাদেরকে আমি হোটেলটাও দেখাচ্ছি ইনশাল্লাহ। আজকে রাতের বেলা যখন যাব তখন এই ভিডিওর লাস্টের দিকে বা মাঝামাঝিতে আপনার হোটেলটাও দেখতে পারবেন। বাংলাদেশিদের করোনার আগে অনেক হোটেল ছিল, এখন করোনার পরে যেহেতু চায়নাতে প্রায় 4-5 বছর বন্ধ ছিল, আমিও একটা না মনে হয় 4 বছর চায়নাতে যাই নাই। তো আমি লাস্টবার গিয়েছি কিছুদিন আগে, তখন দেখলাম যে একটা বা দুইটা হোটেলই রয়েছে। হোটেল বলতে ওই বাংলাদেশি যারা আছে ওরা বিভিন্ন হোটেলের কিছু জায়গা নিয়ে, ওরা আর কি লিজ নিয়ে, ওরা বাংলাদেশ থেকে যারা আসে কুমমিংয়ে বা এভাবে ট্রানজিটের প্যাসেঞ্জার, কোরিয়া, অস্ট্রেলিয়া যে ট্রানজিটের প্যাসেঞ্জার, চায়না ইস্টার্ন বা চায়না অন্য এয়ারওয়েজতে যায়, কুমমিংয়ে ট্রানজিট থাকে, ওদেরকে বেসিক্যালি রাখে, সার্ভিসটা দেয় এবং সার্ভিসটা খুবই ভালো, খুবই ভালো।
10/10। সো এখন আমরা ফুকুওকা থেকে সাংহাইয়ের ফ্লাইটে উঠলাম চায়না ইস্টার্নে। সো এটা লো কস্ট ক্যারিয়ার হলেও মোটামুটি সব কিছুই ভালো। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হিউজ লেগ স্পেস আছে, মোর দেন না। আর আগে কিন্তু এত বেশি ছিল না, ইদানিং দেখলাম যে মোটামুটি ভালোই থাকে। আর সব কিছু প্রাইস হিসাবে কিন্তু খারাপ না, অন্যগুলোও কিন্তু এর চেয়ে যে খুব বেশি হয় তা না, প্লেন যে খুব ভালো হয় তা না। শুধু এটার প্রবলেম হচ্ছে যে কোনো মনিটর নাই। সাংহাই এয়ারপোর্টে ল্যান্ড করলাম। এইখানে জাস্ট একটা ট্রানজিট, তারপরে আবার 3 ঘন্টার ফ্লাইটে কুমিংয়ে যাব। কুমিংয়ে হোটেলের লোকজনকে টেক দিচ্ছি, বাট চায়নাতে তো যে পরিমাণে প্রবলেম নেটওয়ার্কের এবং ভিপিএন ছাড়া এটা কানেক্ট হয় না, এখনও রিপ্লাই পাচ্ছি না। বাট আগে কথা হয়েছিল, তখন বলছে যে তারা আসবে, না আসলে আসলে বিপদ। চায়নাতে করোনার পরে ব্যাপক পরিমাণে রিনোভেশন হয়েছে, সেটা দুইভাবেই, স্ট্রাকচারের দিক থেকেও এবং ওদের ব্যবহারের দিক থেকেও। যেমন আগে ওরা খুবই রুড ছিল এবং ইংলিশ পারতো কি পারতো না জানি না, বাট কখনোই বলতো না। আর এমন একটা ভাব দেখাইতো যে ওরা কাউরে গণনাই করে না, হ্যাঁ, কাউরে গণেই না। তো করোনার পরে আমি যখন চায়না হয়ে ট্রানজিট হয়ে যখন যাচ্ছি, তখন এখন বেশ চেঞ্জ হচ্ছে ওদের মধ্যে। যেমন ওরা অনেক কোঅপারেটিভ, একটু ইংলিশ বলে। আবার ওয়াইফাই পাওয়া যেত না আগে এয়ারপোর্টে, এটা খুব বড় একটা ঝামেলা ছিল, এখন ওয়াইফাই পাওয়া যায়। সব কিছু মিলিয়ে ওদের মধ্যে মোটামুটি এই করোনার মধ্যে অনেক চেঞ্জ। এবং স্ট্রাকচারের যে চেঞ্জ সেটা হচ্ছে যে ওদের এয়ারপোর্টগুলোতে প্রচুর পরিমাণে নতুন নতুন জিনিস ওরা অ্যাড করছে এবং টার্মিনাল অ্যাড করছে, টার্মিনালের ভিতর দিয়ে সাবওয়ে করছে এবং এগুলো খুব সুন্দর। তো সব কিছু মিলিয়ে ওদের মোটামুটি বেশ পরিবর্তন। সাংহাই এয়ারপোর্টে ইভেন এটা ডোমেস্টিক টার্মিনাল সম্ভবত, কজ আমি এখান থেকে চায়নার আরেকটি প্রদেশ কুমিংয়ে যাচ্ছি, কিন্তু অনেক ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি মনে হচ্ছে। এটা কিন্তু আগে ছিল না। মোটামুটি খাবার জন্য আপনার অনেক জিনিসপাতি আপনি পেয়ে যাবেন। রাত বাজে 12টা, আমরা এখন কুমিং এয়ারপোর্টে পৌঁছালাম, ল্যান্ড করলাম মাত্র সাংহাই থেকে 3 ঘন্টা জার্নি করে। আই হোপ আমার যে হোটেল বুকিং দেওয়া আছে তারা ওয়েট করতেছে আমার জন্য। আর বেসিক্যালি অনেক টায়ার্ড, সেই কখন বের হয়েছি জাপান থেকে বাসে এয়ারপোর্টে আসছি। তারপরে একটা ঢাকা হোটেল, আগে মোল্লা হোটেল নাম ছিল, ওদের নাম্বার আমি দিয়ে দিব। ওদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা কুমিংয়ে ট্রানজিট নিলে আপনাদের সফর খুবই ভালো হবে এবং আপনারা বুঝতেই পারবেন না যে আপনারা মানে এত বড় একটা ট্রানজিটের মধ্যে দিয়ে গেছেন। সো হোটেল যেহেতু খুবই চিপ, সো কোনো কমপ্লেন আমার নাই। আবার মোটামুটি জাস্ট রাতটা কাটাতে পারলেই হবে, সো আমরা খাওয়াতে ফোকাস করতেছি। সো যখন ফুল ডে জার্নি করার পরে এইখানে আসবেন এবং রাতে শাওয়ারটা নিয়ে জাস্ট দেশি খাবার খাবেন, খুবই ভালো লাগবে। এবং কালকে সকালে উঠে আবার দেশি ব্রেকফাস্ট করে কুমিংয়ের ফ্লাইটে উঠে 2 ঘন্টা পরেই সকাল বাজে 9:30।
ঘুম থেকে উঠলাম, ঘুমাইতে প্রায় 4:30 বেজে গেছিল রাত। ঘুম থেকে ওঠার পরে এখন একটু ফ্রেশ হলাম, এখন একটু আশেপাশে বের হব এবং আপনাদেরকে দেখাবো, এবং তারপরে আমরা নাস্তা খেয়ে একবারে বের হয়ে যাব। এটা হোটেল আর কি, চাইনিজ রিসোর্ট টাইপের। আমাদের বাঙালি ভাইয়েরা নিয়ে এই সাইডটা ওরা কন্ট্যাক্ট করে নিয়ে আর কি ওরা নিজেরা চালায়। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভিডিও করতেছি, ব্লগ বানাচ্ছি। তো আমাদের ভাই উনি পুরা একাই এটা ম্যানেজ করে, উনি এবং আপনার ছোট ভাই না, এখন ছোট ভাই নাই, এই জন্য উনি এইখানে ম্যানেজ করে, এবং ওনার হাতের রান্না খুবই মজা। এইটা একটা মোটিভেশন যে আমরা এখানে আসি। এই যে তো এখন যেহেতু সকালে উঠে আমাদেরকে রেখে আসবে, তো রান্নাবান্না চলছে, তারপরে আমরা খাবো এবং আমরা বের হব। তো আপনারা যারা কোরিয়া, জাপান বা অস্ট্রেলিয়া বা যেখান থেকে আসেন, চায়না স্ট্যান্ডে কুমিংয়ে ট্রানজিট নিলে অবশ্যই ভাইয়ের এখানে আসবেন। ভাই আপনার ডিটেলসটা আমি দিয়ে দেবো ভিডিওতে, হ্যাঁ? যারা দেখবে ওইরকম কেউ, তখন কন্ট্যাক্ট করলে আপনার কাছে আসবে ইনশাল্লাহ। আপনি রান্না করেন, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। তো হোটেলটা আপনাদেরকে দেখাচ্ছি। এইখানে মোটামুটি সো এই জায়গাটা কুমিংয়ের এয়ারপোর্টের আশেপাশের যে হোটেল, তারপর রিসোর্ট, এই এরিয়াগুলার জায়গা, এবং এইখানে অনেক রিসোর্ট, হোটেল, খাওয়ার দোকান আছে, যদিও চাইনিজ, কিন্তু আমরা থাকতে পারবো এরকম জায়গা একটা ওই বাঙালি ভাইয়ের, এবং ওনাদের বাবা ওটা করতো। আমি যখন আরও আগে আসছি, প্রায় বলতে পারেন 6-7 বছর আগে, তখন ওনার বাবা বেঁচে ছিলেন, ওনার নাম ছিল মোল্লা। এটাতে যে কতজনের হেল্প হয়, হ্যাঁ, সব কিছু মিলিয়ে এটা একটা খুবই ভালো সার্ভিস, যেটা আপনারা যারা এই রোডে ট্রাভেল করেন তারা জানেন। জাপান, কোরিয়া বা অস্ট্রেলিয়া বা ইভেন আমেরিকা বা কানাডার দিক থেকেও চায়না হয়ে ট্রানজিট নেবেন, অর্থাৎ চায়না স্ট্যান্ডে আসবেন। চায়না স্ট্যান্ডে আসার সুবিধা হচ্ছে যে এটার ফ্লাইটের টিকিট খুবই চিপ, সব থেকে চিপ, এবং আপনাকে ওরা ট্রানজিট বেশি দিবে, বাট ওভারঅল কানেক্ট করাই দিবে। বাংলাদেশে যেহেতু ডেলি একটা ফ্লাইট যায় এবং এটা কুমিং থেকে যায়, সো ওরা যেখান থেকেই পারুক আপনাকে কুমিংয়ে ট্রানজিটে এনে কুমিং থেকে বাংলাদেশের ফ্লাইটে উঠাই দিবে, দুপুরের ফ্লাইটে। আর ট্রানজিট বেশি, একটু বিরক্ত লাগবে, হ্যাঁ, সার্ভিস একটু খুবই নর্মাল, খাওয়া দাওয়া খুব একটা ভালো না, বা সিটে যেমন টিভি স্ক্রিন নাই, কিন্তু আপনাকে দেখতে হবে যে প্রাইস কত কম, অর্ধেক প্রাইসে আপনারা আসতে পারবেন। আর যখন এখানে আসবেন, তখন অবশ্যই কুমিংয়ে বাংলাদেশি হোটেলে আপনারা থাকবেন, কারণ এইখানে থাকলে আপনার পুরা ট্যুরটা সাকসেস হবে এবং মনে হবে যে আপনার ক্লান্তি নাই। সো দিস ইজ কুমিং এয়ারপোর্ট। আমরা কুমিং এয়ারপোর্টে এখন ঢুকবো এবং তারপরে চেক ইন করবো ইনশাল্লাহ। আর তারপরেই তো 2 ঘন্টা পর বাংলাদেশের ফ্লাইট। সো আমরা মোটামুটি চেক ইন করলাম। এখন কথা হচ্ছে যে ওইখানে তো আমি দিয়ে ফেলছি 2টা লাগেজ, 2টা লাগেজে 46 কেজি কমই ছিল আই থিঙ্ক,
এখন এই লাগেজগুলো সাধারণত ওয়েট চেক করে না, বাট এখানেও কিছু বলে না। কিন্তু ওইখানে যখন আপনি ইমিগ্রেশনের আগে ঢুকবেন তখন এয়ারপোর্ট কর্তৃপক্ষ ওরা আবার 2টা ব্যাগ নিতে দেয় না। সো চায়না স্ট্যান্ড আসলে এইটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন, যাতে আপনাদের যাতে হাতের ব্যাগেজ একটা থাকে আর ক্যারি ব্যাগেজ যাতে 2টা থাকে। 2টার বেশি হয়ে গেলে কিন্তু একটা লাগেজ নিতে আপনাদের 10 থেকে 15,000 টাকা লাগবে। হ্যাঁ, এটা লাগেজ ছোট হোক বড় হোক। আর হাতের লাগেজও 2টা আপনারা অবশ্যই করবেন না, নাহলে বিপদে পড়বেন। তখন আপনাকে চেক ইনে যদি দিতে হয় এক্সট্রা টাকা দিয়ে, অনেক টাকার ব্যাপার, যেটা ওয়ার্থ ইট না। সো আমার যেহেতু ব্যাগে যে জায়গা ছিল, আমি এই ব্যাগটা এটার মধ্যে ঢুকায় ফেলবো সিস্টেম করে, ঢুকায় ফেলে পরে যাব। কুমিং এয়ারপোর্ট থেকে বাংলাদেশের ফ্লাইটটা ঠিক এখান থেকে যাবে। সব কাজ শেষ, এখন জাস্ট ওয়েটিং ফর ফ্লাইট। দেন আফটার 2 আওয়ার্স আমরা চলে যাব বাংলাদেশে।